প্রতি জুম্মায় যেভাবে লাইফে আসি এবং এই জুম্মাতেও আবার আসলাম। চারিদিকে বর্ষা চলছে, অনেক জায়গাতে অতিবর্ষা হওয়ার দরুন বন্যাও দেখা দিচ্ছে। আল্লাহ পাক তাদেরকে যেসব জায়গা বন্যা হচ্ছে তো বন্যা কবলিত এলাকায় আল্লাহ হেফাজত করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষকেই মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন এবং এই বন্যা থেকে তিনাদেরকে পরিত্রাণ দেন, মুক্তি দেন। এর পাশাপাশি পুরো পৃথিবী জুড়ে আবার যেন সেই একটা অসভ্যতা বর্বরতা আইয়ামে জাহিলিয়াতের যুগ যেন আবার আগিয়ে আসছে। মনুষ্যত্বর বিকাশ ঘটছে, মনুষ্যত্বর হ্রাস হচ্ছে, মানুষে মানুষে প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সৌহার্দ্য, ঐক্য, একতা সবই যেন হ্রাস পাচ্ছে। মানুষ কেমন যেন একটা চতুষ্পর জন্তুর থেকেও হিংস্রতম হিংস্রর দিকে এক শ্রেণীর মানুষ দ্রুত ছুটে যাচ্ছে। তাদের হাতে বয়স্ক বাবা মা থেকে শুরু করে নারী থেকে শুরু করে শিশু বাচ্চারাও আজ নিরাপদ নয়। এরকম একটা ভয়ানক পরিস্থিতিতে আমরা এসে হাজির হয়েছি। আবার একবার মহান স্রষ্টা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমার পরিবার সকলের এবং আপনারও আপনার পরিবার যারা জুড়ে আছেন প্রত্যেককে সার্বিক সর্বদিক দিয়ে নিরাপত্তা দেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মানববন্ধন যেন বাড়িয়ে দেন। আসেন আমরা আমাদের মূল যে লক্ষ্য প্রশ্ন উত্তর পর্ব সেই দিকে এগিয়ে যায়। এমনি গত জুম্মাতে আলোচনায় এসেছিলাম, একটা প্রশ্ন হয়েছিল হয়তো স্টুডেন্ট ফান্ডকে নিয়ে, তাও ঠিকভাবে কথা বলতে পেরেছিলাম কি জানি না, খেয়াল নাই, হাজারো ব্যস্ততায় সব ভুলে যাচ্ছি। তাই আসুন আমরা প্রশ্ন উত্তরের দিকে এগিয়ে যাই। নূর মোহাম্মদ মন্ডল প্রশ্ন করছে, বাঁকুড়া জেলার কৃষ্ণপুর বাগডোগরা হাই মাদ্রাসা নির্বাচনে নমিনেশন ফাইল করতে গিয়ে আইসিএফ কর্মীরা আক্রান্ত হল টিএমসির হাতে। কেন্দ্র সরকার যেভাবে ইসলাম ও ইসলাম ধর্মের ঐতিহ্যগুলোকে, ঐতিহাসিক স্মৃতিগুলোকে মিটাতে চাইছে, ঠিক সমানভাবে পাল্লা দিয়ে নাগপুরকে খুশি করার জন্যে রাজ্য সরকারও পশ্চিম বাংলায় ইসলামের ঐতিহ্যগুলোকেও মিটাতে চাইছে। তার মধ্যে একটা হলো মাদ্রাসা। অতএব সেই মাদ্রাসা ভোটে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা হিসাবে থাকলে তাহলে তো আইএসএফের পক্ষে স্বাভাবিক সাধারণ মানুষের ভোটটা যাবে। কেন সাধারণ মানুষ বড় অংশ, একটা 70 কি 80% মুসলিম সমাজের মানুষ রাজ্য সরকারকে কিন্তু চিনতে পেরে গেছে। আমার মনে আরও বেশি হবে, যাই হোক। তো সেই জায়গায় এই যে মাদ্রাসার দুশ্মন রাজ্য সরকার, মাদ্রাসাকে যে মিটাতে চাইছে, মাদ্রাসার শিক্ষা পরিকাঠামোকে ধ্বংস, শিক্ষক বন্ধ করে দিয়ে বা মিড ডে মিল না দিয়ে বা মাদ্রাসাকে টোটাল বন্ধ করে দিয়ে যে পরিকল্পনা করছে, এটা সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে। তাই বাঁকুড়া জেলায় মাদ্রাসার যে নির্বাচন ছিল সেখানে আইএসএফের ব্যক্তিরা নমিনেশন করতে যাচ্ছিল, আমিও খবর পেয়েছি প্রশাসন থাকা অবস্থায়। প্রশাসন বলতেই তো টিএমসির যারা কর্মী, টিএমসির কর্মী হিসাবে যা প্রশাসন কাজ করে, তাদের চোখের সামনে নমিনেশন ফাইল করতে দেয়নি। এটা একটা যেমন সংবিধান বিরোধী এবং পাশাপাশি রাজ্য সরকারের যে এজেন্ডা, যে লক্ষ্য, পুরো দেশ থেকে যেমন বিজেপি মাদ্রাসাকে মিটাতে চাইছে, রাজ্য থেকেও রাজ্য সরকারও মাদ্রাসাকে মিটাবার যে পরিকল্পনা বা শপথ নিয়েছে, সেই জায়গায় যদি আইএসএফ ঢুকে যায় তাহলে তো মেটানো সম্ভব হবে না। আর যেখানে যেখানে এরা ভোট করেছে সেখানে সেখানে আইএসএফ কিন্তু বাহির হয়ে যাচ্ছে। তাই এরা জোর করে গায়ে জোর দেখিয়ে করেছে। ওই এলাকার মানুষকে বলবো, এই যে চক্রান্ত করলো, এই যে গণতন্ত্র বিরোধী মাদ্রাসা দুশ্মনী করছে এই শাসক,
এর বিরুদ্ধে আগামী দিন আপনারা আরও সংগঠিত হন, আরও ঐক্যবদ্ধ হন, এবং যেসব প্রশাসনের ইউনিফর্মে শাসকের কর্মী হয়ে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আপনাদের ঘরও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে লড়াই করতে হবে। তার জন্য প্রস্তুতি নেন। আসল প্রশ্ন হচ্ছে, ঈদের দিনকে ছুটি 3 দিন চেয়ে জানা উঠে গেছে, এবং আপনার দাবি ইমাম সাহেবদের 10,000 এবং মুয়াজ্জিনদের 7-8 হাজার করে তার পারিশ্রমিক, সঙ্গে সঙ্গে সেটু তো বাস্তবায়ন হচ্ছে না। পক্ষান্তরে আগামীকাল দুর্গাপুজোর যে 40,000 করে ঈদের সেটা বেড়ে 1,10,000। সরকার তো হিন্দুদের, সরকার তো জনগণের নয়, একটা বিশেষ ধর্মের সরকার হিসাবে পরিচয় দিচ্ছে। না হয় বলুন, দীঘাতে মন্দির তৈরি হলো রাজকোষের টাকা থেকে, যেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা। ঠিক তেমনই প্রতি বছরে পুজোকে উপলক্ষ করে সরকার টাকা দেয়। আমি জানি না হিন্দু ভাইরা এটাকে খুশি নজরে নিয়ে ওই টাকাতে তারা তাদের ধর্ম করবে কি না, তবে আমার ধর্মে এই সমস্ত কিছু সিস্টেম নাই, কোনো অবৈধ হারাম চলবে না। হিন্দু ভাইদের কী সিস্টেম আছে আমি তাদের ধর্মের বিষয়ে ঢুকতে চাইছি না, কেন ধর্মের বিষয়ে কথা বলাটা আমার ইসলামও নিষেধ করেছে। কিন্তু এই অর্থ দিয়ে মূলত হিন্দু ধর্মের ধর্মীয় পুজোগুলোকে বা অনুষ্ঠানগুলোকেও শাসক খরিদ করতে চাইছে, যে সবটাই আমার। অতএব ধর্মের যে মহামনীষীদের যে অনুসরণ করে চলে সেটা নয়, আমি যেভাবে ডিরেকশান দেবো সেভাবেই চলবে। সেই কুক্ষিগত গোলামি করার কমিটিগুলোকে চেষ্টা করছে, বা নিজের রাজনীতির রুটি শাখার একটা ষড়যন্ত্র করছে। এটা বিগত দিন হয়ে আসছে। আর এই যে এক চান্সে 40,000 বেড়েছে, তা আশ্চর্য আর কি, 40 লাখও বেড়ে যেতে পারে। ক্ষমতায় সে আছে, আমাদের ট্যাক্সের টাকালে সে মন্দির করবে, সে হিন্দু ভাইদের পুজোতে দেবে, তার ইচ্ছা, কেন সে নিজে একজন সেই ধর্মের অনুসারী, সে করতেই পারে। কিন্তু সংবিধান বিরোধী। কেন এই সরকার সংবিধানকে বোরাগুল দেখিয়ে চলছে। আর আমার যে নাসিমকে বলবো, আমি তো আর কই ছুটিলে আন্দোলন করি না, তো আমি তো আর কই ইমামদের মাইনে নেওয়ার আন্দোলন করি না, তো আমি আন্দোলন বন্ধ করেছি। আমি একটাই আওয়াজ তুলেছি, আপনারা আইএসএফকে ক্ষমতায় আনেন, সর্বধর্মের মানুষের সংবিধানের অধিকার দেওয়া হবে। ঠিক তেমনি ওয়াকাফ থেকে মুসলিম ইমামদের মাইনে দেওয়া হবে, যেটা অন্য অন্য রাজ্যে চলছে। দিল্লিতে সম্ভবত 18,000 টাকা মাইনে দেওয়া হচ্ছে, কথা বুঝে আসছে। অন্য অন্য রাজ্যে চলছে, সেখানে কেন আমার রাজ্যে 15-20 হাজার টাকা দেওয়া যাবে না? কিন্তু ক্ষমতায় আনতে হবে। তাহলে ওয়াকাফ মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, এটা কিন্তু রাজকোষ নয়। যেমন রাজ্য সরকার রাজকোষ থেকে দীঘাতে কিন্তু মন্দির তৈরি করেছে, কোনো ধর্মীয় ফান্ড থেকে নয়। ওয়াকাফ কিন্তু ধর্মীয় ফান্ড, একটা ধর্মীয় অ্যাসেট, অর্থাৎ তা থেকে ইমামদের দেওয়া হবে। আইএসএফ ক্ষমতায় এসে যদি সে রাজকোষ থেকে মুসলমানদের ধর্মের জন্য খরচ করে, তার চরম বিরোধী করতে হবে, কারণ এটা সংবিধান বিরোধী। শাসক কখনো কোনো ধর্মের ধর্মীয় কাজে অর্থ প্রমেট করতে পারে না। হ্যাঁ, তার ধর্মে যেমন দেবত্ব সম্পদ আছে, দেবত্ব সম্পদ থেকে হিন্দু ভাইদেরকে দিতে পারে, মন্দির করতে পারে, তাদের জন্য সহযোগিতা করতে পারে। ওয়াকাফ থেকে মসজিদ মাদ্রাসার দিনের আলেম উলামাদের পিছনে খরচ করতেই পারে। ঠিক তেমনি আরও যাদের যা খ্রিস্টানদের আছে, এটা আলাদা জিনিস। কিন্তু রাজ্য সরকার কি করছে? রাজকোষ থেকে করছে। এটা চরম একটা অন্যায়, সংবিধান বিরোধী। এবং আমার নাসিম ভাইকে বলবো, এলিয়ে আফসোস করে কিছু লাভ নেই, এলিয়ে আফসোস করে কিছু লাভ নেই। যদি ভাষাটা খারাপ লাগলে মাফ করবেন। ওই 500, 1000, 2000-এ বিক্রি হওয়া ছাড়া আপনার আমাদের আর কি কাজ আছে? আমরা বিক্রি হয়েই তো জাতকে শেষ করে ফেললাম। অতএব এখনও সময় আছে, ভাবুন, পরিবর্তন হন, এমন একটা সরকার করুন যে সরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান নিয়ে ভাববে। এই ধর্ম এটা সরকারের কাজ, এটা ধর্মগুরুদের কাজ। হিন্দু ভাইদের পুরোহিত আছে, তারা করবে, কোনো হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম করবে। মুসলমানদের আলেম ওলামা, পীর মাশায়েখ, শায়েখ, আমির, তারা তাদের নিয়ে থাকবে। এটা হচ্ছে ধর্ম, তাদের কাজ। কিন্তু সরকার আজকে যেটা করতে চাইছে, এটা দেশের সংবিধানের জন্য বড় ভয়ানক একটা পরিস্থিতি আসতে চলেছে। এ থেকে প্রত্যেক ধর্মের মানুষকে সংবিধান বাঁচাবার স্বার্থে ভাবা দরকার, পরিবর্তন হওয়া দরকার। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে আপনি 26-এ ভোটে দাঁড়াবেন,
ঠিক সেই ভিডিওটা পাঁচলার কিছু সমর্থক আইএসএফ সমর্থক ভিডিও ছাড়ার জন্য সোশ্যাল মিডিয়ায় থানায় নিয়ে গিয়ে বা কিছু মোস্তান ওখানে আইএসএফ ছেলেদের উপরে আক্রান্ত করছে। সংবিধান বলছে তোমার উপরে কেউ যদি জুলুম করে আত্মরক্ষার জন্য তুমি প্রতিরোধ করো। যেভাবে তোমার উপরে জুলুম করবে আত্মরক্ষার জন্য সেইভাবে প্রতিরোধ করো, সংবিধান বলছে, আমি নয়, সংবিধান। অতএব প্রতিরোধ যদি করতে না পারো তাহলে আগামী দিন তোমার বাচ্চাদের জন্য আরও ভয়ানক দিন আছে। মস্তান যতক্ষণ তার অন্যায়কে তুমি মাথা পেতে মেনে নাও, তার অন্যায়ের সামনে যখনই তুমি রুখে দাঁড়াবে সে মস্তান তখন ছাগল চোরের থেকেও বেহাত হয়ে যাবে। অতএব সব দাদাগিরি মস্তানি ততক্ষণ চলে যতক্ষণ তুমি আমি মাথা পেতে মেনে নিই। আর যখন সংবিধানকে সামনে রেখে তার বিরুদ্ধে তুমি আমি লড়ে উঠবো, আন্দোলন করব, সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে লড়াই করব, তাহলে কিন্তু দেখবে তোমার ওই মস্তান সব ওই ছাগল চোর মুরগি চোর টাইপের যেমন ধরা পড়লে যেমন হয়ে যায় সেরকম হয়ে যাবে। অতএব প্রশাসনকে আমি আবার বলছি, প্রশাসন আর সেই প্রশাসন নাই। হ্যাঁ, কিছু আছে তারাও নাচার নিরুপায়, সংখ্যা কমে গেছে তাদের। বেশিরভাগটাই শাসক তার দলের ক্যাডারদের ঘরে পুলিশের ইউনিফর্ম পরিয়ে সামান্য কিছু ভাতা দিয়ে বা মাইনে দিয়ে তাদের দ্বারা প্রশাসন বলে চালাচ্ছে। অতএব সংবিধানকে বাঁচাবার স্বার্থে এই শাসকের ক্যাডারগুলোর বিরুদ্ধে যারা প্রশাসনকে অপমান করছে, প্রশাসন দপ্তরকে অপমান করছে, তাদের বিরুদ্ধেও আমাদেরকে সংগঠিত হতে হবে, লড়াই করতে হবে। অনেকে আপনাকে সালাম দিচ্ছে, তার মধ্যে একজন মহিবুল মোল্লা বলছে আমার সালাম দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পশ্চিমবাংলার দুর্গাপুরে গোরক্ষার নামে সন্ত্রাস বাহিনীতে যে হামলা হয়েছে দেখেছি। কি বলবো, এটা তো নতুন নয়, পুরো দেশে এটা চলছে। আমার রাজ্য এর আগে হয়েছে, আজকে হচ্ছে, আবার দুদিন পরে ভুলে যাব, আবার 4 দিনের মাথায় হবে, আবার আলোচনা হবে, আবার দুদিন পরে ভুলে যাব, আবার 4 দিনের মাথায় হবে। এটা আমি তো বলছি সম্পূর্ণ পুরো দেশটা সংবিধানকে বাদ দিয়ে তথাকথিত মন গড়া নিজেদের পাওয়ারকে জাহির করে এরা প্রশাসনের ইউনিফর্মের মধ্যে একদল পার্টির ক্যাডার ঢুকিয়ে দিয়ে তাদের দ্বারা মানে পুরো সমাজ বিরোধী, সংবিধান বিরোধী একটা অত্যাচার করে চলেছে। আজকে সামান্য কেউ যদি একটা ছোট্ট কথা ভুল যদি বলে ফেলে, প্রশাসন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে ফেলছে। তার জন্য বিরাট কিছু আইন ব্যবস্থা হয়ে যাচ্ছে, বাপ রে বাপ, যেন মনে হচ্ছে বিরাট কিছু করে ফেলেছে। এত বড় বড় সংবিধান বিরোধী সন্ত্রাসী হামলা হচ্ছে, জুলুম হচ্ছে, এদের বিরুদ্ধে প্রশাসন কোনো স্টেপ নেবে না। কেন বললাম? প্রশাসন একটা অংশ ভালো আছে, কিন্তু তাদেরকে হাত পা বেঁধে রেখেছে। বাকি বেশিরভাগটাকেই ওই তথাকথিত পার্টির ক্যাডারদের গায়ে প্রশাসন ইউনিফর্ম লাগিয়ে দিয়ে সংবিধান বিরোধী কাজ চলছে। এই গোরক্ষা বাহিনী পুরো দেশে সন্ত্রাস চালাচ্ছিল শুনছিলাম, আমার রাজ্যেও চলছে, পুরো দেশটাই তো নাগপুরের ইশারাতেই চলছে। অতএব যত তাড়াতাড়ি আমার বাংলার মানুষ বুঝতে পারবে, বিশেষ করে SC ST সংখ্যালঘু মুসলিম সমাজ, গরিব পিছিয়ে পড়া মানুষ, যে টাকা রিপিট উপিট দিদি মোদি ভাই বোন একসাথে কাজ করে চলেছে, তত তাড়াতাড়ি এইসব অত্যাচার থেকে মানুষ পরিত্রাণ পাবে না, আরও হবে। কি করা যাবে? তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি আমরা, তারা ক্ষমতার অপব্যয় করছে। প্রশ্ন করছে বর্তমান রাজ্যে এত তারপরেও দীঘাতে 3 কোটি টাকার ভর্তি, দুর্গাপুরে এই দুর্গাপুজোতে 1,10,000 টাকা। আরে বাবা, দীঘাতে 300 কোটি বা দুর্গাপুজোতে কি কোনো জায়গাতে আরো অনুদান এটা ওটা দিয়ে সরকার ঋণ নিয়ে বাঙালি বা আমার রাজ্যের মানুষের মাথায় ঋণ চাপিয়ে দিয়ে যাচ্ছে। সরকার তো জানে আমি টুক করে চলে যাব, যে লন্ডনে বসে থাকবো, আমেরিকায় বসে থাকবো, বিভিন্ন জায়গায় পালিয়ে যাব, বা আমি কালকে আমার বয়স হয়ে গেছে আমি গত হয়ে যেতে পারি। ঋণের বোঝা তো তোমার আমার বাচ্চা জন্ম নিচ্ছে, সঙ্গে সঙ্গে তার মাথা পিছু 1000 টাকা করে ঋণ, এতে তো আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আজকে কাউকে 1 লাখ কি 1,10,000 টাকা অনুদান দিচ্ছে, সে টাকালে তার ধর্ম করবে কি না করবে তার ব্যাপার, সেটা তার ধর্মের ম্যাটার, সে জানি আমি যাচ্ছি না।
কিন্তু 1,10,000 টাকা দিয়ে ওই কমিটিকে কিনে ওর দ্বারা ভোটটাকে তো কবজা করা হচ্ছে, ভোটটাকে তো নেওয়া হচ্ছে, নিয়ে তো ক্ষমতায় আসার পরে ওই এলাকা থেকে 1 লাখ কেন 1 কোটি টাকা তুলে নেওয়া হবে। বা মানুষের অধিকারগুলো কি, যে চাকরি শেষ, শিল্প শেষ, কর্মসংস্থান শেষ, সব কিছু শেষ, এই যে কোটি কোটি লক্ষ টাকা সব নেওয়া হচ্ছে। আবার সরকার থাকবে, আবার ঋণ নেবে, সেই ঋণকে নেওয়া টাকাটা সামান্য কিছু ভিক্ষা দেবে, বাকি সব লুটা হবে, সব আমাদের মাথায় চাপবে। অতএব এখানে আমি কি করব বলে, যতক্ষণ না ক্ষমতা থেকে সরিয়ে নতুন একটা ভালো ক্ষমতা, যারা সমাজের কথা ভাববে, দেশের কথা ভাববে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব, মানুষের অধিকার, চাকরি, শিক্ষা, তারপরে তাদের রুজি রুটির কথা ভাববে, এরকম একটা গভর্নমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ এসব হতেই থাকবে। কি করা যাবে? গোলাম রফিকুল মন্ডল প্রশ্ন করছি, স্টুডেন্ট ফান্ড কত টাকা থেকে ফেরার কথা উন্নয়নের খাতা মোহাম্মদ মন্ডল। ধৈর্য ধরুন, টিএমসি নিজেরাই খুন করে করে শেষ হয়ে যাচ্ছে চারিদিকে। এটা মানুষের অভিশাপ, মানুষকিরা যেভাবে জুলুম করছে, এই জুলুমের অভিশাপ, এরা নিজেদের ঘরে খুন করবে, নিজেদের ঘরে মারবে, মেরে মেরে শেষ করে দেবে। আর স্টুডেন্ট ফন্ডকে বলবো, তোমরা এই অল্প দিনে ছোট ছাত্র ভাই, তোমরা বলছি খারাপ নিও না, জানো তোমাদের এই অল্প বয়সে এই যে ছাত্র যুব সমাজ, ছাত্র আন্দোলনকে তো সবাই ভয় করে, তোমাদের যে স্পিরিট, এই স্পিরিটের কাছে শাসক কম্পিত, ভীত, সন্ত্রাস, তারা মানে ভয় খেয়েছে, আতঙ্ক হয়েছে। তাই তারা এই তোমাদেরকে যেখানে পাচ্ছে চাইছে চমকে ধমকে মেরে ধরে তোমাদেরকে কোনো রকমভাবে মচকে দেবে। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার জানা মতে, যে ছাত্র আন্দোলনকে পৃথিবীর কোনো শক্তি রুখতে পারেনি, পৃথিবীর কোনো শক্তি ছাত্র আন্দোলনকে রুখতে পারেনি। ছাত্র এমন একটা যৌবন শক্তি, এমন একটা পাওয়ারফুল, এমন একটা শক্তি, এদেরকে যত আঘাত করেছে এরা তত গরম হয়েছে। আশা করছি স্টুডেন্ট ফ্রন্ট সেই রাস্তায় তোমাদেরকে শাসকই নিয়ে যাবে, তোমাদের একটা ভালো সকাল, ভালো জায়গা শাসকই তোমাদেরকে তৈরি করে দেবে, এটা আমি আশা রাখছি। প্রশ্ন করছে, কিছুদিন আগে দেখলাম পূর্ব মেদিনীপুরের বেতকুন্দি এলাকায় সমবায় সমিতির নির্বাচনে পুলিশের সামনে আইএসএফের নমিনেশন পেপার ছিঁড়ে দিল। পশ্চিমবাংলায় বিরোধী একটাই, আমি বাম কংগ্রেসকে ছোট করছি না, কিন্তু তিনারা তো এই মুহূর্তে আন্দোলনে আছে অবশ্যই, কিন্তু রাজনীতিতে বা বর্তমান আমাদের যে সমাজ, সেই সমাজ একটা মানে আন্দোলন যেভাবে করতে গেলে একটা আইনি লোক দরকার বা এমএলএ দরকার হয়, আমি সেই ক্ষেত্রে বলছি না, বাম কংগ্রেসেরও লড়াই করছে। কিন্তু বিরোধী হিসাবে আমরা যারা বিজেপিকে দেখছি, বিজেপি তার বিরোধী নয়, যেই বিজেপি সেই টিএমসির লোকেরাই বলছে। অতএব সেই জায়গায় এখন বিরোধী হিসাবে একটাই, এবং মাথায় বড় ব্যথা, বড় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আইএসএফ। তাই আইএসএফকে যে কোনোভাবে বাংলা থেকে মুছে দিতে হবে, শেষ করে দিতে হবে। এর জন্যে রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে, এবং রাজ্য সরকারকে সম্পূর্ণ সহযোগিতা কেন্দ্র সরকার করছে। তার জন্য এরা সংবিধানকে বোড়াগুল দেখিয়ে, আইনকে বোড়াগুল দেখিয়ে এরা বিভিন্ন জায়গায় নমিনেশন ফাইল ছিঁড়ে দিচ্ছে, নমিনেশন ফাইল দিতে দিচ্ছে না, বা ভোটের সময় দেখা গেছে পঞ্চায়েতে নমিনেশন কি বলে, তারা জিতে গেছে সার্টিফিকেট কেড়ে নিচ্ছে, বন্দুক ঠেকিয়েছে, কি না জুলুম করছে আইএসএফের ওপরে। কিন্তু বাংলার যারা বাংলার মানুষ, যারা টিএমসিকে মিটাতে চান, সে যে কোনো ধর্মের হোক, তাদেরকে বলবো সবাই মিলে আইএসএফকে সাথ দেন। আমার সবচেয়ে বড় আফসোস লাগে যারা টিএমসিকে মিটাতে গিয়ে বিজেপির সাথ দেন, আর বিজেপিকে মিটাতে গিয়ে টিএমসির সাথ দেন। এই দুটো শ্রেণীর মানুষকে দেখে বড় হাসি লাগে, কেন এরা উভয়ে একে অপরের সহযোগী, এরা ভাই বোন, টাকার ইপিট উপিট। তাই আইএসএফ যেভাবে লড়াই করছে, সেই লড়াইয়ের প্রমাণ দিচ্ছে শাসক আইএসএফকে ভয় করছে। তাই আইএসএফকে কোণঠাসা করার জন্য বিভিন্নভাবে তাদের নমিনেশন লুকা থেকে শুরু করে, মিথ্যা কেস দেওয়া থেকে শুরু করেই দেখুন না, ভাঙড়ে প্রায় 3-4 হাজার মানুষের নামে মিথ্যা কেস দিয়েছে, আবার নিজেরাই খুন করছে, নিজেরাই দোষ দিচ্ছে। আগামীতে আরও কত খুন করবে, কত জায়গায় হয়তো আইএসএফের নামে দোষ দেবে। অতএব যতই চেষ্টা করো, আইএসএফের ছেলেদেরকে বলবো, তোমরা অঙ্গীকারবদ্ধ হও, দেশকে, দেশের একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলাতে সংবিধানের রাজ চালাতে হবে, সংবিধান অনুযায়ী চলবে এই পশ্চিমবাংলা।
কারো কথা চলবে না এই পশ্চিমবাংলা। তার জন্য মানুষের রুজি রুটি, মানুষের অধিকার যে সংবিধান দিয়েছে, এর জন্য তোমাদেরকে যত কিছু কষ্ট হোক না কেন ধৈর্য ধরে তোমাদেরকে আইএসএফের হয়ে আরও লড়তে হবে। আর পিছিয়ে পড়া মানুষ যারা অধিকার চায় এবং এই রাজ্য সরকারের থেকে পরিত্রাণ পেতে চান, তাদেরকেও বলবো আইএসএফের সাথে সাথ দেন, কাঁধে কাঁধ মিলান, সংখ্যা আরও বাড়ান। সংখ্যা ভারী হলে তাহলে কিন্তু আরও চাপে পড়বে। ক্যানিংয়ে তারগাঁও অঞ্চলের সরকার ঘনিষ্ঠ নেতা রাকেশ রায় গরিব মানুষের 300 কোটি জমি দখল করে কোম্পানির হাতে তুলে দিয়েছে। সব গুন্ডা লোক, ছেঁচড়া বিহায়া লোক, সব জাহান নামের কুকুরুরা, ওদের কথা কি প্রশ্ন করছেন? ওরা কি আর এমনি করতে পারছে? শাসক ওদেরকে দিয়ে করাচ্ছে। শাসকের তো ক্যাডার গুন্ডা বাহিনী, শাসকের পুষা কুকুরগুলো সব সব জাহান নামের কুকুর। ওদের নিয়ে কেন কে প্রশ্ন করছে সব কথা? হ্যাঁ, জনতার আওয়াজ দিয়ে আমি দুঃখিত ভাই, আপনার এই কথার উত্তর দিতে পারছি না। বেশ কিছু জগৎবল্লভপুরের সুফি আব্দুল মোমেন হাই মাদ্রাসার আগামী 30 আগস্ট অভিভাবক নির্বাচন। আমি একটাই কথা বলবো, রাজ্য সরকার মাদ্রাসার চরম দুশ্মন। গত মাসে 32টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিল দেওয়া হবে না, রাস্তার কুকুরকে মিড ডে মিল দেওয়া হবে। অতএব যারা পরিমাণ যদি ঈমান থাকে, মাদ্রাসা প্রেমিক যারা হবে, এই মাদ্রাসাকে শাসকের সন্ত্রাসী হাত থেকে, শাসকের মাদ্রাসা বিদ্বেষী হাত থেকে মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে শাসককে পরাস্ত করার জন্য চেষ্টা করুন। এবং যারা বাকি ওখানে আরও ক্যান্ডিডেট দিচ্ছেন, তেনাদেরকে বলবো, তোমরা যদি মানুষের ভোটে আসো, মাদ্রাসাকে বাঁচাবার চেষ্টা করো। কারণ মাদ্রাসায় অনেক গরিব দুঃখী অসহায় মানুষের বাচ্চারা পড়াশোনা করে, সেই সুযোগ সুবিধা যেন তারা পায়, সেদিকে খেয়াল রাখো। না হয় মানুষ তোমাদেরকেও আগামী দিন কিন্তু মাদ্রাসার দুশ্মন হওয়ার জন্য তোমাদের থেকেও সরে যাবে। আমি আরও একবার বলবো, শাসক হচ্ছে মাদ্রাসার চরম দুশ্মন। অতএব এই শাসকের থেকে সমস্ত বাংলার মাদ্রাসার ভোট যেখানেই হবে, এদের হাত থেকে কেড়ে নেবার জন্য প্রত্যেকটা মাদ্রাসা প্রেমিক মানুষকে আহ্বান জানাচ্ছি। আপনি কটা বাজছে? ও বাবা, ওরে এত বেজে গেছি। যাক, আমি আজকে এই পর্যন্ত শেষ করছি। আমার যারা ভাইরা আছেন সকলের সুস্থতা কামনা করে আরও একবার দোয়া করি। আমি আবার একবার বলছি, একদিকে যেমন আমি ইসলাম ধর্মের অনুসারী, আমার কাছে ইসলাম ধর্ম প্রিয়, হিন্দু ভাইদের কাছে তাদের ধর্ম প্রিয়, খ্রিস্টানের কাছে খ্রিস্টান ধর্ম প্রিয়, আদিবাসীর কাছে তাদের ধর্ম প্রিয়, দলিতদের কাছে তাদের, মতুয়াদের কাছে তাদের ধর্ম, যার যার ধর্ম তার কাছে। কিন্তু দেশটা আমাদের সবার, এই দেশ চলবে সংবিধান অনুযায়ী। তাহলে দেখবেন আমরা সবাই নিজের ধর্মীয় স্বাধীনতায় থাকবো, ধর্ম যে যার হৃদয়ে থাকবে, যে যার প্র্যাকটিসে থাকবে, কিন্তু দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য সর্বশ্রেণীর পিছিয়ে পড়া মানুষ, সংবিধান প্রেমী মানুষ, আপনারা ঐক্য হন, সংগঠিত হন। আজকে কেন্দ্র সরকার যেভাবে সংবিধান বিরোধী কাজ করে দেশকে শেষ করছে, সমানভাবে রাজ্য সরকার সংবিধান বিরোধী করে রাজ্যটাকে শেষ করছে। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প, বেকারত্ব দিনকে দিন বেড়েই চলেছে। তাই সবাইকে আহ্বান জানাবো, সংবিধানের স্বার্থে, দেশের স্বার্থে সবাই ঐক্য হন। এবং আইএসএফ যেভাবে মানুষের কণ্ঠ হয়ে উঠছে, মানুষের হয়ে আওয়াজ করছে, আমি ব্যক্তিগত একজন ভারতের নাগরিক হিসাবে এবং একজন স্বাধীনতা সংগ্রামীর পরিবার হিসাবে আমি আইএসএফকে সাপোর্ট করছি। আমি আশা রাখবো আপনারাও সকলে আইএসএফের পাশে দাঁড়াবেন। বাকি আরও অনেক দল আছে, ছোটোখাটো রয়েছে, তারাও যারা ভালো ভালো কাজ করে তাদের খেয়াল রাখবেন। কিন্তু টাকা রিপিট আর উপিট দিদি মোদির এই সরকার যেভাবে দেশ ও রাজ্যকে শেষ করছে, আমাদেরকে এই উভয় সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার, এটাই আশা রাখবো। যারা বাইরে বাইরের রাজ্যে কাজ করছেন, আজকে বড় বিপদের মধ্যে আপনারা আছেন, আমি জানি, বুঝতে পারছি আপনাদের মুসিবত। আমাদের হাতে ক্ষমতা নাই, ক্ষমতা যাদের হাতে তারাই তো আপনাদের বিপদে ফেলছে। আজকে কেন্দ্র সরকার আপনাদেরকে ডাইরেক্ট বিপদে ফেলছে, রাজ্য সরকার আপনাদের নিয়ে রাজনীতি রুটি শাখার জন্য রাস্তায় নেমে নাটক করছে। এরা উভয়ই কিন্তু বাঙালি এবং গরিব মানুষদের দুশ্মন। অতএব এদের থেকে আমাদেরকে সজাগ হওয়া দরকার। যত দ্রুত বুঝবেন তত তাড়াতাড়ি বাঁচবেন। না রাজ্য সরকার কি করা স্টেপ নিতে পারে না যে আমার রাজ্যের মানুষের উপরে যারা জুলুম করবে সেই রাজ্য সরকারকে ফোন করা, যে তুমি যদি জুলুম বন্ধ না করো তাহলে তোমার রাজ্যের যারা আছে এক্ষুনি তোমার রাজ্যে পাঠিয়ে দাও, আমার রাজ্য থেকে আমার রাজ্যে যারা পাঠিয়ে দাও, সেই খালি জায়গাগুলোতে তারা চাকরি বাকরি করবে।
কিন্তু না, এরা শুধুমাত্র ভোটের জন্য তোমাদেরকে ব্যবহার করবে। তাই যদি বোঝার হয় বোঝো, আর না হয় কমসে কম আমাকে যদি গালি দিবার শখ চাই গালি দিও। মানুষের এই হক কথা বলতে গিয়ে মা বাপটাকে গাল দিও না। তোমাদেরও বাপ মা যেমন তোমাদের কাছে প্রিয়, আমারও বাপ মা আমার কাছে প্রিয়। আমি কথা বলছি, ভুল হলে আমি দোষী, ঠিক হলে তার জন্য তোমরা আমাকে শাবাশি দিও। কিন্তু এর জন্য আমার মা বাপের কী দোষ আছে? আমি তার দুধের বাচ্চা নয়, তার কোলে বসে নাই। এগুলোকে বুঝে ভাষা ঠিক রেখে কথা বলবে। আশা রাখছি সবার ক্ষেত্রে এটা হওয়া দরকার। তোমার মা বাপ যদি তোমার কাছে প্রিয় হয়, তুমি অন্যের বাপ মাকে ঢেলা ছুটতে যেও না। বাই চান্স যদি ঘুরিয়ে এসে তোমার বাপ মাকে গালি দেয়, তোমারও যেমন আঘাত লাগবে, ঠিক তেমনই এটাই হবে ভদ্রতা, এটাই হবে নম্রতা, এটাই হবে আদর্শ। যাক, সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকেন সকলকে। আবার একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই দেশ ও দেশবাসীর নিরাপত্তার জন্য। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।